বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে এরকম 7খানা কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোকে আমি কাঁচরা কোম্পানি নাম দিয়েছি। মানে এই মার্কেট বুল রানে, যেহেতু আমরা বুল মার্কেটে আছি, প্রত্যেকটা কোম্পানি ভালো পারফরমেন্স করছে, ভালো কোম্পানিও ভালো পারফরমেন্স করছে এবং কাঁচরা কোম্পানিও ভালো পারফরমেন্স করছে। কারণ যখন বুল মার্কেটে থাকি তখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডে যায়। কিন্তু মাথায় রাখবেন, যখন আমরা ফার্স্ট টাইম বিয়ার ফেজে ঢুকবো সেই মুহূর্তে 10 থেকে 15টা দিনই যথেষ্ট আপনার এই ধরনের কাঁচরা কোম্পানি আপনার পোর্টফোলিওকে সাফ করে দিয়ে চলে যাবে। সুতরাং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই ধরনের কোম্পানিতে যেগুলো আজকে ডিসকাস করব, শুধুমাত্র কোম্পানির প্রাইস দেখে কখনোই ইনফ্লুয়েন্স হওয়া উচিত নয়। কারণ লং টার্মে সাকসেসফুল আপনি তখনই হতে পারবেন যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে সঠিকভাবে কোম্পানি অ্যানালাইসিস করে আরামসে বসতে পারবেন এবং সেই কোম্পানির থেকে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করতে পারবেন। দেখুন, বুল মার্কেটে যদি আপনি 10% বা 20% প্রফিট কামান তাহলে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না। কারণ যখন বুল ফেজ থেকে প্রথম বেয়ার ফেজে ঢুকবে তখন কিন্তু আপনার সেই 10-20% তো নিয়ে যাবে, তার সাথে আপনার পকেট থেকেও 10% নিয়ে যাবে। সুতরাং বুল ফেজে আপনাকে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিতে বড় বড় রিটার্ন প্রোভাইড করতে, মানে বড় বড় রিটার্ন জেনারেট করতে হবে, যাতে বুল ফেজ থেকে বেয়ার ফেজে ঢোকার সময় তো আপনি বড় প্রফিটের সাথে কোম্পানি থেকে এক্সিট করতে পারেন। তাই আপনাদের পোর্টফোলিওতে যাতে সেফগার্ড রাখতে পারেন সেই জন্য এই ধরনের ভুলভাল কোম্পানি যাতে আপনারা ইনভেস্টমেন্ট না করে দেন, এরকম 7খানা কোম্পানি ডিসকাস করব যেই কোম্পানিগুলো থেকে আপনাদের সাবধান হতে হবে। এবং যদি ভুলবশত এই ধরনের কোম্পানিতে এন্ট্রি হয়ে যায়, অবশ্যই আপনারা প্রফিটে থাকলে এবং লসে থাকুন, আমার পোর্টফোলিও যদি এই ধরনের কোম্পানি থাকতো আমি প্রত্যেকটা কোম্পানি থেকে এক্সিট করে দিতাম। তো চলুন একটা একটা করে কোম্পানি ডিসকাস করব এবং খুব শর্টে কেন কোম্পানিগুলো খারাপ সেই পয়েন্টসগুলো আমি লজিকের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের এক্সপিরিয়েন্স আপনারা গেইন করতে পারেন এবং বুল মার্কেটে আপনারা সঠিক কোম্পানিতে ইনভেস্ট করে নিজের কনফিডেন্সের সাথে পারফরমেন্স করতে পারেন। তো কোম্পানিগুলো নিয়ে অ্যানালাইসিস করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় এই ধরনের ইনফরমেটিভ টপিক আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। তো সবার প্রথম কোম্পানি, আমি প্রথম থেকেই বারবার সাবধান করেছি, জোম্যাটো লিমিটেড। তো জোম্যাটো কোম্পানিটা যদি আপনি বলি, দেখুন কোম্পানি কিন্তু পারফরমেন্স করছে, কিন্তু মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র ফিনফ্লুয়েন্সাররা আমাদের ইনফ্লুয়েন্স করার মাধ্যমে এখানে টপে ফাঁসানোর চেষ্টা করছে। এই ধরনের কোম্পানি আগেও আমাদের ফাঁসিয়েছে এবং আবার এই বুল মার্কেটেও ঠিক যেইভাবে 2021-এ বিগিনার ইনভেস্টররা ফেসেছিল সেইভাবে 2023-এও কিন্তু বিগিনার ইনভেস্টররা এই ধরনের কোম্পানিতে ফেসে যেতে পারে। অবশ্যই আপনাদের এই ধরনের কোম্পানি অ্যাভয়েড করা উচিত। তো কেন আমি মনে করছি জোম্যাটো কোম্পানিটা খারাপ? সবার প্রথম পয়েন্টস, যে কোম্পানি 400 কোটি থেকে বিজনেস স্টার্ট করে আমাদের বড় বড় প্রমিস করে বলেছিল যখন আমরা টপ লাইন গ্রোথ করতে পারবো তখন আমরা প্রফিট জেনারেট করে দেখাবো, কিন্তু 400 কোটি থেকে 8,000 কোটিতে বিজনেস নিয়ে যাওয়ার পরেও 20 গুণ কোম্পানির টপ লাইন বেড়ে যাওয়ার পরেও যদি কোম্পানি প্রফিটে না আসতে পারে, সেই ধরনের কোম্পানিতে ভুল করেও আমার মতন ইনভেস্টার একটা টাকাও ইনভেস্ট করবে না। তো সেম ভাবে আমি মনে করছি এই কোম্পানিটা ফান্ডামেন্টালি খুবই উইক কোম্পানি। এবং বিশেষ করে যদি কোম্পানির বিজনেস মডেল দেখেন, যেখানে রাকেশ জুনজুনওয়ালা বারবার আমাদের সাবধান করে দিয়ে গেছিল জোম্যাটোর মতন কোম্পানিতে ফিরেও তাকাতে মানা করে গেছিল, কিন্তু আমরা তাদের কথা না শুনেও এই ধরনের কোম্পানিতে ফেসে যাই। যে কোম্পানির বিজনেস মডেলই খারাপ, কিভাবে বিজনেস মডেল খারাপ দেখুন, জোম্যাটো কোম্পানি যেই বিজনেস সেগমেন্ট থেকে বিজনেস করে, জোম্যাটো এবং সুইগি এরা হচ্ছে মেন কম্পিটিটর। তো জোম্যাটোর যে কম্পিটিটর আছে সুইগির সাথে, তো জোম্যাটোর কাছে কোনো বিজনেস পাওয়ার নেই, প্রাইসিং পাওয়ার নেই। যেখানে জোম্যাটো কততে ডেলিভারি করবে সেটা ডিসাইড করে দেবে সুইগি কোম্পানি। যেমন জোম্যাটো যদি আজকে 40 টাকা ডেলিভারি চার্জ নেয়, সেটা যদি ফিউচারে সুইগি 35 টাকা নেয়, তাহলে জোম্যাটোকে বাধ্য হয়ে তার কম্পিটিটর যেহেতু কম প্রাইসে দিচ্ছে সেখানে তাকেও কিন্তু কমাতে হবে। সুতরাং আপনার প্রাইস ঠিক করে দেবে আপনার কম্পিটিটর। এরকম ধরনের কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। যে কোম্পানির বিজনেসে কোনো প্রাইসিং পাওয়ার নেই, বিজনেসে কোনো বিজনেস মোড নেই, এই ধরনের কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। এবং কোনো ব্র্যান্ড ভ্যালুর তো কোনো ভ্যালু নেই। কিন্তু যদি আপনি কোম্পানির ইনটেনজিবল অ্যাসেট দেখেন, তাহলে কোম্পানি একটা বড় সড়ো ইনটেনজিবল অ্যাসেট দিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছে। নেক্সট পয়েন্ট, এই সেগমেন্টে কোম্পানি যে প্রমিস করছে ফিউচারে আমরা প্রফিট দেখাবো, তো যখন এই সেগমেন্টে প্রফিটে আসবে, আজকে সেগমেন্টে দুটো কোম্পানি প্রত্যেকটা লসে রয়েছে, যে কারণে এখানে কোনো নতুন প্লেয়ার নেই। যখনই এই ধরনের কোম্পানিগুলো প্রফিটে ঢুকবে তখন এই সেগমেন্টে আরো 10টা কোম্পানি দেখে নেবেন যে এন্ট্রিতে ঢুকে গেছে। সুতরাং কোনো এন্ট্রি ব্যারিয়ার কিন্তু কোম্পানির কাছে নেই। এবং কোম্পানি 10 বছর ধরে যদি প্রফিট না করতে পারে, এই ধরনের কোম্পানি ফিউচারে প্রফিটে আসতে পারবে বলে আমি মনে করি না। প্রফিটে আসলে পরেও যেই ভ্যালুয়েশনে কোম্পানি যেই রিটার্ন অলরেডি দাবি করছে, সেইভাবে কোম্পানি কোনো মতেই জাস্টিফাই নয় এখান থেকে ফ্রেশ ইনভেস্টমেন্ট করার জন্য, অথবা ভুল করেও এই ধরনের কোম্পানিতে আমি তো ইনভেস্ট করতে রাজি নই।
আজকে যদি সেকেন্ড কোম্পানির কথা বলতে হয়, তার যদিও আমি এই মানে জোম্যাটো কোম্পানির ফিনান্সিয়ালি গেলামই না, কারণ ফিনান্সিয়াল একদমই খারাপ, আমি ফিনান্সিয়ালি বেশি ডিটেল যেতে চাই না, আপনারা নিজেরা একবার অ্যানালাইসিস করে নেবেন। আজকে সেকেন্ড কোম্পানি ভোডাফোন আইডিয়া, আমার তো কোম্পানির কথা বলতেই হাসি পাচ্ছে, কারণ যে কোম্পানি ফান্ডামেন্টালি থার্ড ক্লাস, যে কোম্পানির বিজনেস এত থার্ড ক্লাস, সেই কোম্পানি লাস্ট এক বছরে 65% রিটার্ন প্রোভাইড করেছে। এবং যদি আপনি এখানে এই ভোডাফোন আইডিয়া কোম্পানিটা বলেন, তাহলে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 13 টাকা 90 পয়সা, মানে 14 টাকা কারেন্ট প্রাইস রয়েছে, কিন্তু কোম্পানির বুক ভ্যালু কত আছে? -19 রুপিস। একদম থার্ড ক্লাস বিজনেস। কোম্পানি না তো আরওই জেনারেট করে, না তো আরওসি জেনারেট করে, না তো কোম্পানির রিটার্ন অন অ্যাসেট আছে, না তো কোম্পানির কিচ্ছু পজিটিভ সাইন নেই, প্রত্যেকটা নেগেটিভ সাইনে কোম্পানি ভরা। তা সত্ত্বেও সেই কোম্পানিটাকে আমরা এক বছরে 65% ওপরে নিয়ে গেছি। সম্পূর্ণ অপারেটার্স গেম প্ল্যান চলছে, খুবই সাবধান হয়ে থাকবেন। এবং যদি নেক্সট কোম্পানির কথা বলতে হয়, তাহলে নেক্সট কোম্পানি এখানে আমি নিয়ে এসেছি বেদান্তা লিমিটেড। তো বেদান্তা হচ্ছে এমন একটা কোম্পানি যেটা আমি আগেও আপনাদের সাবধান করেছিলাম যে বেদান্তার মতন কোম্পানিতে ভুল করেও আমরা আমাদের একটা টাকাও এখানে ফাঁসাবো না। কারণ যদি আপনি বেদান্তা কোম্পানিটা দেখেন, তাহলে বেদান্তা কোম্পানিটার মধ্যে কি খারাপ আছে, এক সেকেন্ড আমি একটু বেদান্তা ওপেন করে নিচ্ছি, বেদান্তা লিমিটেড। তো যদি আমরা বেদান্তা কোম্পানিটাকে দেখি, তাহলে যে কোম্পানি 43% ডিভিডেন্ড পে আউট করছে, সে কোম্পানির আর্নিং কত? যদি কোম্পানির ডিভিডেন্ড দেখেন, কোম্পানি 28 টাকা থেকে 30 টাকা ডিভিডেন্ড পে আউট করছে, কিন্তু কোম্পানি ইপিএস কত? 14 ইপিএস জেনারেট করছে। আপনি 14 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি 28 টাকা ডিভিডেন্ড পে আউট করছেন। হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট করতে পারতেন যদি আপনার বিজনেস মডেল ভালো থাকতো, ফান্ডামেন্টাল সাউন্ড থাকতো, আপনার ব্যালেন্স শিট ঠিক থাকতো। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে যান, তাহলে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কত আছে? আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটা চালু করে দিচ্ছি, আপনার সাথে স্ক্রিনটাও শেয়ার করার চেষ্টা করব। তো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আছে 2 টাইমস, মানে আপনার কাছে যা ইকুইটি ক্যাপিটাল আছে তার দুগুণ আপনার কাছে ডেট রয়েছে। তা সত্ত্বেও আপনি আপনার ইনকামের থেকে বেশি টাকা ডিভিডেন্ড পে আউট করছেন। যদি কোম্পানির ব্যালেন্স শিটে যান, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানির রিজার্ভ, যেখানে প্রত্যেকটা কোম্পানির রিজার্ভ বাড়ে, সেখানে এই কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি কমছে। যেখানে 2 বছর আগে 65,000 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভ ছিল, সেটা ডাউনে এসে 31,000 কোটিতে এসছে। এবং যদি আপনি কোম্পানির বড়োইং দেখেন, যেটা 2 বছর আগে 53,000 ছিল, সেটা বেড়ে কত হলো? 75,000। তো যেখানে আপনার বড়োইং কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেখানে আপনার রিজার্ভ কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে, আপনি কেন এত ডিভিডেন্ড পে আউট করছেন? এই পয়েন্টসগুলো আমি আগেও ডিসকাস করে দিয়েছি। অবশ্যই বেদান্তা নিয়ে যে ভিডিওটা তৈরি করেছি, অবশ্যই একবার দেখে নেবেন। পুরো স্ক্যাম আপনারা বুঝতে পারবেন যে কোম্পানি কি ধরনের স্ক্যামের মধ্যে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এবং আজকে যদি নেক্সট কোম্পানিটার কথা বলি, তাহলে নেক্সট কোম্পানি হচ্ছে গ্লেনমার্ক ফার্মা। তো গ্লেনমার্ক ফার্মা এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। সবার প্রথম পয়েন্টস, যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, তাহলে 5%, যেটা বেদান্তা আমাদের করেছে, যে এখানে কোম্পানি মানে বেস ক্যাপিটালটাকে ছোট করে আমাদের রিটার্ন অন ইকুইটি বেশি দেখানোর চেষ্টা করেছে। দেখুন, যে কোম্পানি রিটার্ন অন ইকুইটি 5% জেনারেট করছে, যে কোম্পানির আপনি দেখতে পাচ্ছেন পিইজি রেশিও নেগেটিভ, তার মানে অবশ্যই বুঝতে পারছেন কিছু তো কোম্পানিতে প্রবলেম আছে। কারণ কোম্পানি যে পি দাবি করছে, 23-এর পি কোম্পানি দাবি করছে, সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ কোনো মতেই এখানে জাস্টিফাই নয়। এবং যদি আপনি কোম্পানির এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আপনাদের নিয়ে যাই, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখুন, কোম্পানির টপ লাইন তো ফার্স্ট ক্লাস গ্রোথ করছে, 4,000 থেকে 13,000 কোটিতে আপনি টপ লাইন নিয়ে এসেছেন। কিন্তু যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে আসেন, 400 কোটি থেকে, আজ থেকে 12 বছর আগে যেটা 400 কোটি বটম লাইন ছিল, সেটা আছে কত কোটি? 339 কোটি। এবং অতীতেও কোম্পানি টপ বটম লাইন কখনো সাস্টেনই করতে পারেনি। এবং যে কোম্পানি নেগেটিভ 666 crore রুপিস নেগেটিভ আদার ইনকাম জেনারেট করছে, সে কোম্পানি আপনাকে এক বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? 80% রিটার্ন প্রোভাইড করেছে। কিন্তু যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি নেগেটিভ, এটা একটা নেগেটিভ সাইন। যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আসছে, 15% থেকে ডাউনে আসতে আসতে সেটা 15 থেকে 12 হলো, 12 থেকে 11 হলো, সেখান থেকে 5-এ আসলো। কিন্তু কোম্পানির রিটার্ন দেখুন এক বছরে 80%। তো রিটেল ইনভেস্টররা এই ধরনের কোম্পানিতে ফেসে যায়। আর আমি ডিটেলে যাচ্ছি না, কোম্পানির মধ্যে এইটুকুই আশা করি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি যে কেন এই কোম্পানিতে আমরা যাব না। আজকের নেক্সট কোম্পানি, এটা টাটা গ্রুপের কোম্পানি, যারা মার্কেটে ইমোশনালি অ্যাটাচ, যারা শুধু কোম্পানির নাম দেখে কোম্পানিতে ইনভেস্ট করে। দেখুন, এটা টাটা গ্রুপের কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানিটা থার্ড ক্লাস কোম্পানি। এবং ইন্ডিয়ার মার্কেটে যত কোম্পানি লিস্টেড আছে, এমনকি ভোডাফোন আইডিয়ার থেকেও থার্ড ক্লাস কোম্পানি হচ্ছে টাটা টেলিসার্ভিস মহারাষ্ট্র লিমিটেড কোম্পানি। দেখুন, প্রোমোটার নিয়ে কোনো ডাউট নেই, এটা ইন্ডিয়ার টপ লেভেল একদম সৎ প্রোমোটার। কিন্তু বিজনেস ওয়াইজ যদি আমি দেখি একজন ইনভেস্টরের নজর থেকে, তাহলে এই কোম্পানিটাতে কোনো মতে আমি একটা টাকাও ইনভেস্ট করতে রাজি নই।
কারণ এই কোম্পানিটার আজকে প্রাইস রয়েছে 90 টাকা। যদি কোম্পানিটা কালকের দিনে ডিলিস্টেড হয়ে যায় তাহলে আপনি একটা টাকাও পাবেন না, আপনার সমস্ত 100 কোটিও যদি ইনভেস্ট করা থাকে সম্পূর্ণ জিরো হয়ে যাবে, ডাব্বা নিয়ে আপনি বাড়ি যাবেন। এবং যদি আপনি কোম্পানির ফান্ডামেন্টাল দেখেন, দেখুন কোম্পানি 40% আরওসি জেনারেট করছে, কিন্তু কোম্পানির আরওই নেগেটিভ রয়েছে। যারা যারা ক্লাস করেছে তারা জানে যে কোনো কোম্পানির 40% আরওসি থাকলেও কিভাবে কোম্পানির আরওই নেগেটিভ হতে পারে। এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, খুব শর্টে আপনারা ইজিলি বুঝতে পারবেন। যদি আমি আপনাদের কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে নিয়ে যাই তাহলে কোম্পানির ব্যালেন্স শিটের রিজার্ভ দেখুন কন্টিনিউয়াসলি, যেটা নেগেটিভ 3000 ছিল সেটা যদিও রিজার্ভ এখানে নেগেটিভ, এবং নেগেটিভটা দেখুন কি হারে বাড়ছে, 3000 থেকে বাড়তে বাড়তে এখানে 21,000 নেগেটিভ রিজার্ভে চলে এসেছে। এবং যদি আপনি কোম্পানির সেম টাইম পিরিয়ডে বড়োইং দেখেন, যেটা 5,448 কোটি ছিল বড়োইং, সেটা বাড়তে বাড়তে 19,000-এ চলে এসেছে। আপনার কাছে নিজের কোনো পয়সা নেই, আপনার এখানে বড়োইং কন্টিনিউয়াসলি 5 গুণ বেড়ে গেছে, আপনার রিজার্ভ নেগেটিভে চলে গেছে। আপনার যদি টপ লাইন দেখেন তাহলে কোম্পানির টপ লাইনও এখানে ডাউন ট্রেন্ডে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন, 2,488 কোটি যেটা আজ থেকে 12 বছর আগে আপনার সেল ছিল, সেটা ডাউনে এসে আজকে 1,100-তে চলে এসেছে। এই ধরনের কোম্পানিতে ভুল বশত ইনভেস্ট করা উচিত নয়। শেয়ার প্রাইস যত উপরের দিকে যাক না কেন, এই ধরনের কোম্পানিতে রিটেল ইনভেস্টর কিন্তু বার্নিং করে, নিজের ক্যাপিটালও হারায়, এবং যে টাকাটা আদার্স কোম্পানি আপনাকে রিটার্ন দিয়েছে সেই ক্যাপিটালের ভুক্তভোগী করতে হবে এই ধরনের কোম্পানি। তো এরকম টাইপের কোম্পানিতে তো আমার মতন লোক কোনো মতেই একটা সিঙ্গেল টাকাও ইনভেস্ট করতে রাজি থাকবে না। আপনাদের ডিসিশন আপনারা নিজে নেবেন। এবং আজকের নেক্সট কোম্পানি সেটা হচ্ছে নাইকা, যেটাকে আমরা FSN ই কমার্স ভেঞ্চার নামে জানি। নাইকা, আপনারা নাইকা দিয়ে পেয়ে যাবেন। তো নাইকাকে যদি আমি বলি তাহলে যে কোম্পানি 2183 পি রেশিওতে ট্রেড করছে, এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন মাত্র 1% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, এবং যদি কোম্পানির মার্কেট ক্যাপ ছোট হতো তাও মানা যেত। কোম্পানির 42,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। জানেন যে আগের 2021-এর বুল মার্কেটে এই ধরনের কোম্পানিগুলো প্রচুর ইনভেস্টরদের, রিটেল ইনভেস্টরদের বোকা বানিয়ে তারা মার্কেট থেকে বড় পয়সা নিয়ে গেছে, এবং এই ধরনের কোম্পানি কখনোই আপনাকে বড় প্রফিট দিতে পারবে না। আমি আর এর ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা নিয়ে চ্যানেলের ডিটেল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা পয়েন্টস ক্লিয়ার হয়ে যাবে। যদি কোম্পানির ব্যালেন্স শিটে আপনাদের নিয়ে যাই তাহলে কোম্পানির ব্যালেন্স শিট কি স্ট্রং রয়েছে। 1,106 কোটি টাকা কোম্পানির কাছে বড়োইং রয়েছে, এবং কোম্পানির কাছে এখানে 966 কোটি টাকা 1,100 কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে, তার এগেইনস্টে কোম্পানির কাছে 966 কোটি টাকা বড়োইং রয়েছে। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে ফিক্সড অ্যাসেটও কিন্তু সেরকম এখানে বাড়ছে না। তো কোম্পানির মধ্যে পজিটিভ সাইন তো কিছুই নেই, কোম্পানি রিটার্নও জেনারেট করতে পারছে না। যদি রেশিও দেখেন তাহলে এখানে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি 1% আরওই জেনারেট করে, এবং কোম্পানি আরও সি কি জেনারেট করতে পারে, আরও সিও জেনারেট করতে পারে না, মাত্র 5% আরও সি জেনারেট করে। এবং যদি আপনি কোম্পানির এখানে ডেট টু ইকুইটি রেশিও দেখেন 0.67, এই ধরনের কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। কোম্পানি আমার তো কোনো মতেই পছন্দ নয়, তবে যাদের পছন্দ তারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারেন। আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি, যেই কোম্পানিটা থেকে অবশ্যই সাবধান হওয়া উচিত, কোম্পানিটা আজকেই মার্কেটে লিস্ট হয়েছে, কোম্পানির নাম মামাআর্থ। মামাআর্থ কোম্পানিটা যদি বলতে হয় তাহলে কেন কোম্পানিটা খারাপ, যেখানে কোম্পানির বেশ কিছু নেগেটিভ সাইন রয়েছে। যদি সর্বপ্রথমে কোম্পানির ভ্যালুয়েশন দেখেন, যে কোম্পানি আজ থেকে 1 বছর আগে 1 বিলিয়ন কোম্পানির টোটাল ভ্যালুয়েশন ছিল, সেটা আজকে বেড়ে কত হয়েছে 3 বিলিয়ন। 1 বছরের মধ্যে আপনি 3 গুণ কি করে ভ্যালুয়েশন বাড়িয়ে ফেললেন। কোম্পানির বিজনেসে এমন কি চেঞ্জ হয়ে গেছে, যখন মার্কেটে কোম্পানিকে লিস্ট করাতে হয় তখন এই ধরনের আনাফশানাফ ভ্যালুয়েশনে আমাদের রিটেল ইনভেস্টরদের পকেটের পয়সা নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এই ধরনের কোম্পানি থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, তা না হলে রিটেল ইনভেস্টরদের মার্কেটে পয়সা কামানো ছেড়ে দিন, বরঞ্চ আপনার পকেটের পয়সা ধীরে ধীরে সাফ করে নিয়ে চলে যাবে। এবং নেক্সট যদি কোম্পানির এখানে বিজনেস মডেল দেখেন তাহলে কোম্পানি মেনলি অ্যাডভার্টাইজের উপর ডিপেন্ড করে। কোম্পানি যে পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করে সেই পরিমাণে কোম্পানি রেভিনিউ জেনারেট করতে পারে না। যেখানে যদি আপনি কোম্পানির কাস্টমার দেখেন তাহলে কোম্পানির কাছে কোনো রিপিটেড কাস্টমারের সংখ্যা একদমই কম। মানে আপনি প্রত্যেকবার নতুন নতুন কাস্টমারদের আপনি শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নতুন কাস্টমার আনার চেষ্টা করছেন, আপনার পুরনো কাস্টমাররা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। তো মামাআর্থের যত কাস্টমার আছে কোম্পানি এত বেশি বেশি পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করে, যেখান থেকে কোম্পানি মেনলি রেভিনিউ জেনারেট করে। কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট যখনই কমিয়ে দেয় তখনই কোম্পানির রেভিনিউ কমে যায়, এবং সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টের উপরই কোম্পানি লোক ঠকানো বিজনেস করে থাকে, কোনো রিপিটেড কাস্টমার নেই। যেখানে এই ধরনের কসমেটিক বিজনেসে হাই এন্ড বিজনেস সেগমেন্টে আপনার সব থেকে মেন অ্যাডভান্টেজ থাকে আপনার
মানে রিপিটেড কাস্টমার। আপনার পুরনো কাস্টমারকে যদি আপনি ধরেই না রাখতে পারেন, তাহলে কতদিন আপনি এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে করে বেশি বেশি পয়সা খরচা করে কতদিন বিজনেস আনতে পারবেন? একটা সময় আপনার বিজনেস নিচে চলেই যাবে। তো এই ধরনের কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। এবং নেক্সট, যদি আপনি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে কোম্পানির ওপিএম কত রয়েছে? মাত্র 3%। আপনি B2B থেকে যদি বিজনেস করতেন তাহলে তো মানা যেত যে আপনি 3% অপারেটিং প্রফিট মার্জিনে কাজ করেন। আপনি B2C থেকে বিজনেস করছেন, বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার সেগমেন্ট থেকে বিলং করছেন, তারপরেও আপনার ওপিএম কত রয়েছে? মাত্র 3%। যেটা আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বোঝানোর সময় আমার পার্সোনাল ক্লাস যারা করেছে তাদেরকে বুঝিয়েছিলাম, তারা অবশ্যই পয়েন্টসটিকে বুঝতে পারছেন। তো এই ধরনের কোম্পানি, যে কটা কোম্পানি ডিসকাস করলাম, এই 7খানা কোম্পানিতে ভুল করেও আমার মতন কোনো ইনভেস্টর একটা টাকাও ইনভেস্ট করবে না। তবে মাথায় রাখবেন, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কোনোভাবে আপনাদের আমি ডিমোটিভেট করার চেষ্টা করছি না। যদি আপনাদের তারপরেও মনে হয় যে এর মধ্যে থেকে কোনো কোম্পানি আপনার পোর্টফোলিওতে আছে এবং সেই কোম্পানিটা ফিউচারে ভালো করতে পারে, তাহলে আমার কথা তো ছেড়েই দিন, কারোর কথাই শোনা উচিত নয়। ডিসিশন সম্পূর্ণ আপনি নেবেন। এখানে প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। সুতরাং আশা করছি আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি যে কেন এই কোম্পানিগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। তো আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারি থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। অথবা আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান, যেখানে আদার্স লোকেরা যেই পয়েন্টসগুলো আইডেন্টিফাই করতে পারছে না, সেটা আপনি কি করে আইডেন্টিফাই করতে পারবেন? যে কোম্পানি উপর থেকে সুপার গ্রেড লাগছে, সে কোম্পানি ভেতর থেকে থার্ড ক্লাস, সেটা কিভাবে বুঝতে পারবেন? কোন কোম্পানি উপর থেকে থার্ড ক্লাস লাগছে কিন্তু ভেতর থেকে সুপার গ্রেড, যেরকম জেপি পাওয়ার ডিসকাস করেছি, দেখুন এক সপ্তাহের মধ্যে কোম্পানি 50% রিটার্ন দিয়েছে। তো কি করে কোম্পানিটাকে আইডেন্টিফাই করেছিলাম? এই ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এখন আপনারা মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।